প্রথম ধাপের ভোটে কয়েকটি জায়গায় ইভিএম নিয়ে জটিলতা, অসন্তোষ। সকালে কম থাকলেও ধীরে ধীরে বাড়ছে ভোটার উপস্থিতি। 1 ঘন্টা হলো দাঁড়ানো আছে আমরা, আর তো মনে হয় 1 ঘন্টা সময় লাগবে। বুঝতে পারছে না সবাই কিভাবে ভোট দিতে হবে, এই জন্যই দেরি হচ্ছে। এবার মনে হয় যে নিজের ভোট নিজে দেওয়া যায়, আর 2 নম্বর হবে না। আশকোনায় হজ ক্যাম্প উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিসা জটিলতার মধ্যেই রাতে শুরু হচ্ছে চলতি মৌসুমের হজ ফ্লাইট। ইসরায়েল বিরোধী আন্দোলনে উত্তাল ইউরোপের নানা দেশ। শিক্ষার্থী পুলিশ সংঘাত। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল বাহামা। আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। প্রথম ধাপে দেশের 139টি উপজেলা পরিষদে ভোট গ্রহণ চলছে। বেশিরভাগ উপজেলায় ব্যালটে ভোট নেওয়া হচ্ছে, তবে 9টি জেলায় হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট। সার্বিক পরিস্থিতির খবর জানবো, বিভিন্ন কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সাফার কাছে, তিনি আছেন সিরাজগঞ্জে। সাফা, শেরনগর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আপনি আছেন এবং সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ভোটার উপস্থিতি কেমন? বিভিন্ন প্রার্থীদের সাথে আপনার কথা হয়েছে, তারা কি বলছেন? তারা কি সন্তুষ্ট ভোটের পরিবেশ নিয়ে? সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতি ঘন্টায় আমরা সংযুক্ত হচ্ছি এবং এখন রাত 12টা। সেই হিসাবে এখন আমরা যেটি করতে চাই সেটি হচ্ছে যে এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়লো এই বিষয়টা আমরা জানতে চাই, এবং অ্যাভারেজ যে ভোট পড়ার যে কাস্টিংয়ের যে হারটা সেটাও আমরা জানতে চাই। একই সঙ্গে যে কেন্দ্রীয় সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইভিএম কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আছেন বা তার কাছ থেকে যাচ্ছে। এখন পর্যন্ত কত শতাংশ? 17.11%। আপনার এখানে ভোটার কত? 3,018 সমস্যা হয়েছিল, সেটার জন্য কতক্ষণ আসলে ওই সমস্যাটা কিভাবে সমাধান করবে? আমাদের পেটিশন নিয়ে এখন আমরা ঠিক করছি, মোটামুটি করতে আমাদের 10 থেকে 12 মিনিট টাইম হচ্ছে। আর আচ্ছা, একেবারে এইবার কেমন পরিবেশ ভোটারদের জন্য, মানে এই সবকিছু মিলে যে ধীর গতিটা হচ্ছে, অনেক যোগ দিচ্ছেন, এই বিষয়গুলো আপনারা ট্যাকেল দিয়েছেন কিভাবে? মানে এখন মোটামুটি আমাদের হয়েছে এবং আমার মনে হয় সবাই সন্তুষ্ট, এবং 12টার মধ্যে যে ভোট হয়েছে আমরা মানে মনে করি সন্তুষ্ট হয়েছি। আপনাকে ধন্যবাদ। আপনার শুনছিলাম সাফা, আপনার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে না, কিছু জটিলতা রয়েছে মনে হয়। আমি এবার বরিশালে যেতে চাই, বরিশালের খবরাখবর জানবো আমার সহকর্মী কাউসার হোসেনের কাছ থেকে। কাউসার, বেলা তো অনেকটা গড়ালো, ভোট কেন্দ্রগুলোর কি অবস্থা এখন? ভোটার উপস্থিতি আপনি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি সেখানে কেমন? আমি এই মুহূর্তে যে কেন্দ্রটিতে রয়েছে এটি সদর উপজেলার 1 নম্বর কেন্দ্র, কাশীপুর ইউনিয়নের তিলক কলাডামা প্রাথমিক বিদ্যালয়, এবং এখানে ভোটার রয়েছে 3646। এবং এখানকার যিনি প্রিজাইডিং কর্মকর্তা আছেন তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত মানে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত 4 ঘন্টায় 15.3% ভোট পড়েছে। আর এই মুহূর্তে কিন্তু আসলে যে ভোটারদের উপস্থিতি অনেকটাই কম, যদিও এখানকার যারা ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে সকালে বৃষ্টি ছিল, বৃষ্টির পরে কিন্তু ভোটাররা এসছেন, তবে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ভোটারদের সংখ্যা কমছে, এবং তারা মনে করেন যে দুপুরের পরে শেষ সময়ে হয়তো বা ভোটারদের সংখ্যা আরও বাড়বে। এবং সার্বিক পরিস্থিতি যদি বলি, সার্বিক পরিস্থিতি কিন্তু অনেকটাই উৎসব মুখর রয়েছে, কোথাও তেমন কোনো অভিযোগ নেই। বাকেরগঞ্জ, বরিশাল সদর উপজেলার পাশাপাশি বাকেরগঞ্জ উপজেলার নির্বাচন হচ্ছে, সেখানে একটি ভোট কেন্দ্রের সামনে কর্মী সমর্থকরা ভিড় করায় পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছড়িয়ে দিয়েছে। এছাড়া আসলে তেমন
তেমন কোনো অভিযোগ আমাদের কাছে নেই এবং সুষ্ঠু পরিবেশেই ভোট গ্রহণ হচ্ছে এবং ভোটাররা যারা এসছেন তারা বলছেন যে ব্যালটে ভোট দিচ্ছেন এবং নিজের ভোট নিজে দিতে পারছেন, কোনো ধরনের পাশে থেকে কোনো প্রার্থীদের পক্ষ থেকে কোনো কিছু বলা হচ্ছে না, তারা তাদের যে পছন্দের প্রার্থী তাকেই ভোট দিতে পারছেন। তবে বেশ কয়েকটি কেন্দ্রে আমরা দেখেছি বরিশাল সিটি কর্পোরেশনের বেশ কয়েকজন কাউন্সিলর সেখানে অবস্থান নিয়েছিলেন, পরে গণমাধ্যম কর্মীদের দেখার পরে তারা সেখান থেকে সরে গিয়েছিলেন। এছাড়া কিন্তু আসলে বড় কোনো এই 4 ঘন্টায় বরিশাল সদর উপজেলা বা বাকেরগঞ্জ উপজেলায় বড় কোনো অভিযোগ নেই, সবকিছু মিলে উৎসব মুখের পরিবেশে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। কাউসার, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এবার মৌলভীবাজার যেতে চাই। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আমার সহকর্মী রাসেল আহমেদ আছেন, তার কাছে যেতে চাই। রাসেল, এই মুহূর্তে আপনি কোন কেন্দ্রে আছেন এবং ভোটের সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? এবং বিভিন্ন প্রার্থীদের সাথে আপনাদের কথা হয়েছে, সেখানকার কর্মীদের সাথে কথা হয়েছে, তারা কোনো প্রকার চাপ সৃষ্টি করছে কিনা সাংবাদিকদের চলাফেরায়? আপনি এর আগের নিউজ আমাকে জানাচ্ছিলেন কিছুটা চাপের সম্মুখীন আপনি হয়েছিলেন। হ্যাঁ ইশরাত, আসলেই চাপের সম্মুখীন আসলে সেটি আমরা প্রার্থীদের পক্ষ থেকে যতটা না পেয়েছি, বরঞ্চ নির্বাচনী কর্মকর্তা, এর আগে যে সংবাদে তিনি একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি আসলে সংবাদ প্রচারে বাধা দিচ্ছিলেন, সরাসরি সম্প্রচারে, এবং এর আগে আরেকজন প্রিজাইডিং অফিসার বাধা দিচ্ছিলেন। এবং যেই কেন্দ্রগুলোতে এই ধরনের বাধার সম্মুখীন আমরা হয়েছি সেই কেন্দ্রগুলোই হচ্ছে গুরুত্বপূর্ণ কেন্দ্র, অর্থাৎ নির্বাচন কমিশনের বিবেচনায় যেটিকে অন্যভাবে বললে ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করা হয়। এই যে উপজেলাটিতে আমি এখন রয়েছি, সকাল থেকে আরও 2টি উপজেলা ঘুরেছি। এটি হচ্ছে যে বড়লেখা উপজেলা। বড়লেখা উপজেলার 69টি কেন্দ্রের মধ্যে 29টিকেই গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়েছে বা ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়েছে এবং সে কারণেই এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অধিক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন করা হয়েছে। কিন্তু আমরা দেখছি যে আসলে ওই সব কেন্দ্রগুলোর যারা দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রয়েছেন, বরঞ্চ তাদের আচরণেই বেশ খানিকটা সন্দেহের উদ্রেক করে, সংবাদ প্রচারে বাধা, নানান ধরনের বিষয়। এবং আমরা দেখেছি কয়েকটি কেন্দ্রে ভোটার উপস্থিতিও বেশ রয়েছে, যেমন এই কেন্দ্রেও অন্য কেন্দ্রগুলো যেমন ফাঁকা দেখেছি, এখানে তুলনামূলকভাবে সে তুলনায় একটু বেশি ভোটার রয়েছে বলা যায় বাইরে আগের কেন্দ্রটিতেও। এছাড়া বাইরের দিকে অর্থাৎ ভোট কেন্দ্রের বাইরে বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে, কয়েকবার হাতাহাতি হয়েছে, তবে ভোট কেন্দ্রের ভেতরে এখন পর্যন্ত গোলযোগ হয়নি। যদিও একজন প্রার্থীর এজেন্ট তিনি অভিযোগ করেছেন, বিশেষ করে এই উপজেলার ক্ষেত্রে, যে দুপুরের পরে ভোটের অন্যরকম পরিবেশ হতে পারে বলে তারা আশঙ্কা করছেন, অর্থাৎ তার যারা প্রতিদ্বন্দ্বী তারা অন্য কোনো কারচুপির আশ্রয় নিতে পারেন, সেরকমের একটি অভিযোগ বা আশঙ্কার কথা তারা বলছেন। রাসেল, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন ভবনে আছেন আমার সহকর্মী তানভীর মৌসুম, সরাসরি যাবো তার কাছে। তানভীর, কমিশনের সবশেষ তথ্য অনুসারে এখন পর্যন্ত কেমন ভোট পড়েছে এবং নির্বাচনী পরিবেশ নিয়ে কর্মকর্তারা কি বলছেন? ইশরাত, এখনও আসলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং করেনি, তবে আমরা আশা করছি খুব শীঘ্রই তারা একটি ব্রিফিং করবেন এবং এই যে উপজেলা নির্বাচন, প্রথম ধাপের উপজেলা নির্বাচন, সেটির আসলে কি অবস্থা সে সম্পর্কে হয়তো তখন আমরা বিশদ জানতে পারবো। তবে এর মধ্যে ইলেকশনের যে ইলেকশন কমিশনের যে আইন শৃঙ্খলা বিষয়ক মনিটরিং সেল রয়েছে, তারা কিন্তু জানিয়েছে তাদের তথ্য অনুযায়ী প্রথম 2 ঘন্টায় আসলে 10% ভোট পড়েছে এবং এই যে প্রথম 2 ঘন্টায় 10% ভোট পড়লো, তারপর আপাতত এই যে ভোট কাস্টিং নিয়ে কিন্তু পরবর্তীতে এর কোনো তথ্য দেওয়া হয়নি। তবে এছাড়া আমরা দেখেছি যে তারা কিন্তু আসলে যে যদি বলি যে এই মনিটরিং সেল থেকে কিন্তু আসলে বিভিন্ন উপজেলায় কিন্তু এই যে নির্বাচনের যে পরিস্থিতি, সে পরিস্থিতিটি কিন্তু আসলে দেখা হচ্ছে। এবং এখানে আপনাকে বলে রাখতে চাই যে এই উপজেলা নির্বাচন, সেখানে কিন্তু প্রথমে 152টি উপজেলার তফসিল ঘোষণা করা হয়েছিল, কিন্তু সেখানে কিন্তু পরবর্তীতে বেশ কিছু কারণে একক প্রতিদ্বন্দ্বিতা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি বলি যে একক প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় হওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের কারণে, আইন শৃঙ্খলার বিভিন্ন কারণে কিন্তু পরবর্তীতে অনেক জায়গায় নির্বাচনে স্থগিত করা হয় এবং সবশেষ কিন্তু সেটি আসলে 139টি উপজেলায় এসে দাঁড়ায়। তবে এখানে কিন্তু এই 139টি উপজেলার মধ্যে ইভিএম দ্বারা ভোট দেওয়া হচ্ছে 21টি উপজেলায় এবং এর মধ্যে একটিতে যদি বলি যে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়, যেখানে সর্বশেষ আসলে এই নির্বাচনে স্থগিত করা হয়েছিল, সেখানেও কিন্তু একটি ইভিএম ছিল, ফলে কিন্তু ইভিএমে ভোট গ্রহণের যে উপজেলাগুলো রয়েছে তার মধ্যে একটি সংখ্যা কমে এসেছে। ইশরাত। তানভীর, আপনাকে অনেক ধন্যবাদ।
ইউরোপে বিভিন্ন দেশে ইসরায়েলি বিরোধী ছাত্র আন্দোলনে ঘটেছে ব্যাপক সহিংসতার ঘটনা। রাফা অভিযান ইস্যুতে আরও জোরদার হয়েছে ছাত্রদের বিক্ষোভ কর্মসূচি। গ্রিসের রাজধানী এথেন্সে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের বাধা দেয় নিরাপত্তা বাহিনী, ছত্রভঙ্গ করতে ছোড়ে টিয়ার গ্যাস। পরে আন্দোলনকারীরা ক্ষুব্ধ হয়ে উঠলে ঘটে সহিংসতা। নেদারল্যান্ডসেও হয়েছে ছাত্র পুলিশ সংঘর্ষ। ফ্রান্স, স্পেন ও ব্রিটেন সহ ইউরোপের আরও কয়েকটি দেশেও চলছে বিক্ষোভ। এদিকে পুলিশের দমনপীড়ন উপেক্ষা করেই যুক্তরাষ্ট্র অব্যাহত ছাত্র আন্দোলন। প্রায় 3 সপ্তাহের আন্দোলনে অন্তত 2500 শিক্ষককে আটক করেছে দেশটির পুলিশ। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ক্যারিবিয়ান দেশ বাহামা। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, 1973 সালে স্বনিয়ন্ত্রণ আইনের মাধ্যমে স্বাধীনতা লাভ করেছিল বাহামা। তারা মনে করে ফিলিস্তিনিদের অধিকার আছে নিজ ভাগ্য নিয়ন্ত্রণের। সম্প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একাধিক ক্যারিবীয় দেশ। গত সপ্তাহেই তালিকায় যুক্ত হয় ট্রিনিদাদ ও টোবাগো। একই সিদ্ধান্তের কথা জানিয়েছিল জ্যামাইকা। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে ইউরোপীয় কয়েকটি দেশও। মে মাসের শেষের দিকে আসতে পারে ঘোষণা। এখন পর্যন্ত 142টি দেশ ফিলিস্তিনকে দিয়েছে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা। অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনে কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরকে। এমনটা জানালেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ছিল সর্বজনীন স্বাস্থ্য অর্জনে প্রান্তিক পর্যায়ে টিকাদান কর্মসূচি বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক। সেখানেই এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মন্ত্রী বলেন, ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুত হাসপাতালগুলো, তবে এডিস মশা বংশবিস্তারের উৎসগুলো আগে ধ্বংস করতে হবে। স্যালাইনের কোনো সংকট হবে না, এমনটাও জানান মন্ত্রী। বলেন, দাম যেন বৃদ্ধি না পায় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি যার কারো মা ডেঙ্গিতে মারা যায়, এটা আমার একটা সেন্টিমেন্ট। সেই জন্য আমি ডেঙ্গি নিয়ে, এটা শুধু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, এটা 2টা মন্ত্রণালয়ের পাশাপাশি একসাথে কাজ করতে হবে। আমরা যদি ডেঙ্গির উৎসগুলো বন্ধ করতে না পারি, আমি যতই হাসপাতাল বানাই, কিন্তু এটা তো বন্ধ হবে না। সুতরাং সেইভাবে আমরা কাজ করছি। আশা করি আমাদের হাসপাতালের যে সক্ষমতা আছে, আমি অলরেডি নির্দেশ দিয়েছি। ভোরে রাজধানীতে হয়ে গেল এক পশলা বৃষ্টি। 5টা নাগাদ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়, যা রূপ নেয় মাঝারি আকারের বৃষ্টিপাতে। স্বস্তির বৃষ্টিতে রাজধানীর তাপমাত্রা আরও সহনীয় হয়ে এসেছে। শুধু ঢাকা নয়, আগামী 10 দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে কোথাও কোথাও টানা বৃষ্টি হতে পারে। দিনে 2-1 বৃষ্টির সাথে বইতে পারে ঝড়ো হাওয়া। কোনো কোনো এলাকায় বজ্রপাত ও শিলাবৃষ্টিরও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার সময় বাইরে বের না হওয়ারও সতর্কতা জানানো হচ্ছে বারবার। গরমের সন্ধ্যে প্রচুর গরম লাগছে, এখন ওই হিসাবে ভালোই লাগে এখন বৃষ্টির জন্য। আল্লাহর রহমত আমাদের উপর বর্ষণ করছে, তাই আজকে আমরা ভালো আছি ইনশাল্লাহ। মানুষ কোটি কোটি টাকা খরচ করে এসি মেসি লাগায় এক আন্ডারের মধ্যে থাকে। আল্লাহর রহমতে এক সেকেন্ডের মধ্যে আল্লাহ কলিজা ঠান্ডা করে আলাইছে। তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়ন চায় সরকার। প্রয়োজনে সরকারি কর্মকর্তাদেরই কাঠগড়ায় দাঁড় করানো হবে, এমনটাই জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তথ্য অধিকার আইনের কার্যকর বাস্তবায়ন, এই আইনটি পাশ করার মাধ্যমে সরকার আসলে নিজেই কাঠগড়ায় দাঁড় করায়, অর্থাৎ নিজেই জবাবদিহি করার জন্য এই আইনটি তৈরি করেছে, তার নিজের অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিটা আরো নিশ্চিত করতে। রাফায় ইসরায়েলি বাহিনীর স্থলাভিযানের ফল ভালো হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন হামাস মুখপাত্র ওসামা হামদান। মঙ্গলবার লেবাননের বৈরুতে তিনি সংবাদ সম্মেলন করেন। জানান, আলোচনা চালিয়ে যেতে দোহা থেকে আবারও কায়রো গেছে স্বাধীনতাকামী সংগঠনটির প্রতিনিধিরা। আরও জানান, প্রস্তাবে গাজাবাসী এবং হামাসের চাহিদার সামান্যই পূরণ হয়েছে। বলেন, তবুও বল এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কোর্টে। রাফায় আগ্রাসন চালিয়ে গেলে কোনো যুদ্ধবিরতি চুক্তি হবে না, দেন এমন হুঁশিয়ারিও। রাফা ক্রসিংয়ে ইসরায়েলের নিয়ন্ত্রণ ইস্যুতে বলেন, মিশরীয় সীমান্তের সাথে সংযোগকারী ক্রসিংটি ফিলিস্তিনিদের ছিল এবং থাকবে। হামলা গুলি চালাচ্ছে ইসরায়েলিরা।
আগ্রাসন আর দখলদারিত্বের জবাব দেবে প্রতিরোধকারীরা, এটাই স্বাভাবিক। আমরা বলেছি, বল এখন ইসরায়েল ও মার্কিন প্রশাসনের কোর্টে। জাতিসংঘ, আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান, আগ্রাসন বন্ধে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করুন। রাফায় অভিযানের প্রতিক্রিয়া ইসরায়েলি বাহিনীর জন্য সুখকর হবে না। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।